আরে নীলদা, আরে কোথায় গেলে? এদিকে একটিবার এসো, দেখে যাও। ও নীলদা। আমি রান্নাঘর থেকে চেঁচিয়ে বললাম, আরে কি হয়েছেটা কি? তো সকালবেলা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? উফ! আরে আমি তো রান্না করছি নাকি? হ্যাঁ, দোকানে যেতে হবে না? আগের কেসটার জন্য ভালো করে দোকানেও যাওয়া হয়নি। সোমনাথ তো এবার ছাড়বে না। আরে একটিবার এসোই না, আসো দেখাচ্ছি, এসো। অগত্যা আমাকে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসতে হলো। গামছায় হাত মুছতে মুছতে বললাম, বলো কি হয়েছেটা কি? হ্যাঁ, সকালবেলা এত চিৎকার চেঁচামেচি, কি ব্যাপার কি বলো? আমার দিকে তাকিয়ে দুর্জয় একটু মুচকি হাসল। আমি ভারী অবাক হলাম। কি হলো, ব্যাপারটা কি? পাগল হয়ে গেলে নাকি? মহা বিপদে পড়বো কিন্তু তাহলে। হ্যাঁ, এত বড় বাড়ির ছেলে, বাড়ির লোক এসে বলবে আমি ঠিকমতো খেয়াল রাখিনি, ভালো করে খেতে দিইনি, শেষে আমাকেও পুলিশ ধরে নিয়ে চলে যাবে। কি হয়েছে বলো তো? আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, ডাক্তার কাছে যাবে? দুর্জয় আমাকে সামনের চেয়ারটায় বসতে বলল। আজকের আজকের পেপারটা দেখেছো? না, কি হয়েছে? আবার কিছু গন্ডগোল? গন্ডগোল তো হবেই, তবে তার থেকেও বড় কথা হলো আজকের পেপারে তোমার ছবি বেরিয়েছে। তুমি পেপার দেখোনি আজকে? আমি সকালবেলা উঠে ওই রান্নাঘরে চলে গিয়েছিলাম, পেপারটা দেখা হয়নি। কই দাও দেখি একবার। দুর্জয় আমার হাতে পেপারটা ধরিয়ে দিতেই ভেতরের পাতার একটা জায়গা দেখলাম, আমার আর দুর্জয়ের ছবি। সত্যি খুব ভালো লাগলো। মনে মনে ভাবলাম যে এটা যদি মা একবার দেখে যেতে পারতো তাহলে কতই না খুশি হতো। কিন্তু কি আর করা যাবে, ভাগ্যে নেই। যদিও আফসোস করে কোনো লাভ নেই, মনকে অনেক বোঝালাম, কিন্তু তাও ওই বুকের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করি আর কি মাঝে মাঝে। দুর্জয় হয়তো সেটা বোঝে। আমার কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার, খুশি হওনি? খুশি তো হয়েছি, কিন্তু কি বলো তো দুর্জয়, মার কথা মনে পড়ে আর কি। মা দেখে যেতে পারলে হয়তো সারা জীবন কষ্টে দুঃখে কেটেছে, আর নিজের ওই বাস্তু ভিটে ছেড়ে এখানে চলে এসেছিলাম, জানোই তো সব। এরপর আর কেউ আমার খোঁজ নেয়নি, আমিও আর কোনো খবরাখবর রাখিনি অবশ্য। কাকা কাকিমা ওরা সব কেমন আছে জানি না। আরে ছাড়ো তো ওসব কথা, চলো তাড়াতাড়ি একটু চান টান করে নিই, দোকানে যেতে হবে তো নাকি? এরপর আমি রান্নাঘরের দিকে পা বাড়ালাম। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। আমাকে হাত দিয়ে ইশারা করে দুর্জয় নিজেই গেল দরজা খুলে দিতে। আমি গেলাম রান্নাঘরের দিকে। বেশ কিছুক্ষণ পর যখন আমি আমার হাতে গরম খুন্তি আর কাঁধে গামছা নিয়ে বেরিয়ে এলাম, দেখলাম বসার ঘরে বসে আছেন একজন ব্যক্তি। বয়স মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে। বেশ চিন্তিত মুখেই বসে আছেন ভদ্রলোক। আমি গিয়ে সামনে দাঁড়াতেই দুর্জয় বলল, দীনেশবাবু, উনি হচ্ছেন নীল ভৌমিক। আমি আর উনি এখানেই ঘর ভাড়া করে একসঙ্গেই থাকি। তার ওপরে উনি আমার অ্যাসিস্ট্যান্টও বটে। আপনি ওনার সামনে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে, আমি রান্নাঘরে আছি। এই তোমাদের কিছু লাগবে? একটু চা করে আনি? না না, তার কোনো দরকার নেই, আপনারা ব্যস্ত হবেন না। আমি আমি চা খেয়েই বেরিয়েছি। দেখুন, আমি আসলে একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। যদি আপনারা আমাকে একটু সাহায্য করতেন তাহলে মানে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, আপনি বলুন। আপনার সমস্যার কথা না জেনে কিভাবে বলি বলুন তো যে আপনাকে সাহায্য করতে পারবো কি না? আপনি আগে বলুন আপনার কী সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি আগেই বলেছি, আমার নাম দীনেশ ঘোষ। আমার বাড়ি কলকাতায়। আমি একজন মেডিসিনের ডক্টর। আমরা 3 ভাই, আমি ছোট ভাই তাদের মধ্যে। কলকাতা মেডিকেল কলেজে আমি চাকরি করি। এই 2 বছর হলো ডাক্তারি পাশ করে সবে চাকরিটা পেয়েছি। আসলে ব্যাপারটা হলো, আমার বাবার ইচ্ছে ছিল যে গরিব মানুষের সেবা করে যাতে সমাজের কিছু ভালো করতে পারি আমরা। ওনার যুবাকালে উনিও চেষ্টা করেছেন অনেকের ভালো করার, মানে নিজের সাধ্যমতো গরিব মানুষকে সাহায্য করার, সেবা করার। উনি এটাই চেয়েছিলেন। কিন্তু বাবার ইচ্ছে মতো মানে আমার কোনো ভাই সেরকম কিছু করেনি। বাবার 2 ছেলে সমাজ সেবার জন্য কোনোদিন কিচ্ছু করেনি। আর দেখুন, তাতে বাবার খারাপ লাগলেও জোর করে কারোর ঘাড়ে বাবা কোনোদিন কিচ্ছু চাপায়নি। তবে হ্যাঁ, আমি বাবার ইচ্ছেকে সবসময় সমর্থন করেছি। তাই ডাক্তারি পাশ করার পর আমাদের পাড়ায় যত একটু দরিদ্র, একটু দুঃখী মানুষ আছে তাদের চিকিৎসা আমি বিনা পয়সায় করতাম। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি তাদেরকে বাড়ির উঠোনে একটা টেবিল বসিয়ে চিকিৎসা করতাম। যে যখন আসতো
তাকে দেখে তার অসুস্থতার কারণ বলে দিতাম, ওষুধ দিয়ে দিতাম। বেশ ভালোই ছিল, কিন্তু তারপরেই শুরু হলো আসল ঝামেলাটা। ঝামেলা? কিসের ঝামেলা? দেখুন, ঝামেলাটা হলো এরকম, আমি তো বিনা পয়সায় চিকিৎসা করতাম। দিনের পর দিন রোগীদের সংখ্যা তার জন্য বাড়তে শুরু করলো। আর তার জন্য কি হলো জানেন, আমাদের বাড়ির আশেপাশে আর আমাদের পাড়ায় আর যে সমস্ত ডাক্তাররা আছে, রোগীরা তাদের কাছে যেত না। তাই স্বভাবতই তাদের ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই জন্যই তাদের মধ্যে আমার প্রতি একটা হিংসে তৈরি হলো। বেশ কিছুদিন পর আমার কাছে বেশ কয়েকজন ডাক্তার আসে, যদিও আমি তাদের চিনি, কারণ তারা আমার পাড়ারই লোক। তারা এসে আমাকে প্রথমে বলে যে এইভাবে রোগী দেখা আমাকে নাকি বন্ধ করতে হবে। স্বভাবতই আমি প্রথমে রাজি হইনি। তারপর আমাকে তারা রীতিমতো শাসায়। আপনি বিশ্বাস করবেন, একজন ডাক্তার আমাকে হুমকি পর্যন্ত দেয়, বলে যে এভাবে রোগী দেখা বন্ধ না করলে নাকি আমার বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি প্রথমে অতটা গুরুত্ব দিইনি, বাড়ির লোকজনও সেভাবে বিষয়টাকে গুরুত্ব দেয়নি। কিন্তু এই কদিনে যা যা হয়েছে তাতে সত্যি বলতে আমার বাবা মা খুবই ভয় পেয়েছে। যদিও ওনাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে দুর্জয়বাবু। কীরকম ভয়? এই যেমন ধরুন, কদিন আগে অটোতে করে আমি বাড়ি ফিরছিলাম। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে 3টে বাইক আমার অটোটাকে ফলো করছিল। তবে তারা যে এতটা বাড়াবাড়ি করে ফেলবে সেটা সত্যি বলছি আমি বুঝতে পারিনি। একটা সময় তারা আমার অটোটাকে দাঁড় করিয়ে আমার কাছে আসে আর রীতিমতো আমাকে শাসায়। শেষে একটা ছুরি পর্যন্ত বের করে। তোকে না অনেকবার করে বোঝানো হয়েছে রুগী দেখা বন্ধ করতে, মনে হচ্ছে তুই কানে শুনতে পাস না। না আচ্ছা, তেড়া ছেলে তো তুই, কথা কানে যাচ্ছ না নাকি? দীপ্তি তো চাকরি করে ভালোই আছিস, তাহলে খামোগা ঝামেলায় জড়াচ্ছিস কেন বাবা? শান্তিতে থাকতে ইচ্ছে করে না বুঝি? দেবো নাকি? হ্যাঁ, ধর থেকে মুন্ডুটা আলাদা করে। শোনো, হাঁকা হুমকি মনে করো না বাসা। যা বললাম কান ঘুলে ভালো করে শুনে নে। এরপর যদি আবার বোঝাতে আসতে হয় তখন আর বোঝানো হবে না, হাত চলবে। দেহে প্রাণটা যদি রাখতে চাস তাহলে বন্ধ কর লোকের ভালো করা। লোকের ভালো তোকে দেখতে হবে না, বুঝেছিস? লোকের উপকার করে নিজের বিপদটা আর বাড়াস না। এই তুই বললাম কানে ঢুকেছে কথাটা? কি সাংঘাতিক ব্যাপার। তারপর আপনি কি করলেন? আমি আর কি করব, তখনকার মতো ওরা আমাকে ছেড়ে দেয়। আমি বাড়িতে ফিরে আসি কোনো রকমে। বাড়িতে এসে আমি বাবা মাকে কিছুই বলিনি। কিন্তু জানেন, রাতের বেলা মেজদা এসে সব ঘটনাটা বাড়িতে বলে দিল। আমি তখন রীতিমতো অবাক। আমি মেজদাকে জিজ্ঞেস করলাম, তখন তুই কোথায় ছিলি? আমাকে কি বললো জানেন? আমি তখন ওখানেই ছিলাম। হ্যাঁ, তাহলে তুই আমাকে বাঁচাতে এলি না কেন? মাথা খারাপ তোর নাকি? হ্যাঁ, তুই তো বিয়ে করিসনি, আর আমার তো একটা সংসার আছে নাকি? তোকে বাঁচাতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তখন তখন আমার পরিবারটাকে কে দেখবে? দেখুন, আমার মেজদা আমাকে এই কথাটা বলছে, আমারই দাদা। মেজদার কথায় আমার হালকা দুঃখ হয়, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি। সত্যি তো, আমাকে বাঁচাতে গিয়ে যদি তার কিছু হয়ে যেত তাহলে আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। তাই সে কথা জানার পর বাবা মাও খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর আমি বেশ কিছুদিন রোগী দেখা বন্ধ রাখি। অনেকে এসে ঘুরে যেত, আর আমার মোটেও বিষয়টা ভালো লাগতো না। এরপর একটা সিদ্ধান্ত নিলাম, বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়ি আমি ভাড়া নিলাম। সেখান থেকেই রোগী দেখতে শুরু করলাম। সেই ঘটনা যেন চারিদিকে বাতাসের মতো ছড়িয়ে গেল। তারপরে আবার সেই ভয় দেখানোটা শুরু হলো। বাড়িতে গিয়ে কয়েকজন গুন্ডা মা বাবা দাদা বৌদির সামনে খুব ভয় দেখালো। তারপরেই আমাকে বাড়ি থেকে ফোন করা হলো। সব কথা জানতে পেরে আমি থানায় যাওয়ার জন্য বের হতে যাব, ঠিক তখনই আমার বড়দা আমার হাতটা টেনে ধরে বলে, এইসব বন্ধ কর দিনেশ, তোর জন্য আমরা আমাদের পরিবারকে বিপদের মুখে ফেলতে চাই না। এরকম চলতে থাকলে একদিন ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে, আর তুই এইসব বন্ধ না করলে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? দাদার কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এ বাড়িতে আর থাকবো না। বাবা মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। বাবা মা বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। যা শুরু হয়েছে চারিদিকে। এরপর আমি আমার সেই ভাড়া বাড়ি থেকেই রোগী দেখা শুরু করলাম। তারপরে একদিন কি হলো, বাবা ফোন করে আমাকে ওই বাড়িতে ডাকলো। দেখুন, আমি যেতে চাইনি, এত কিছুর পরে কি মুখ নিয়ে যাব, কিন্তু বাবা জোর করেই আমাকে ডেকে পাঠালো। তাই শেষ পর্যন্ত গেলাম।
গিয়ে দেখলাম বসার ঘরে বাবা মা, দুই দাদা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে, আরেকজন লোক সোফায় বসে আছে। আরও অবশ্য কিছু লোকজন ছিল। তো সব দেখে আমি বাবাকে বললাম, কি হয়েছে বাবা, আমাকে এভাবে আসতে বললে? কিছু হয়েছে? আর এনারা কে? তখন মেজদা আমাকে বলল, দীনেশ, আমরা বাড়ির সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো আমরা আমাদের বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেব। তার বিনিময়ে ওরা মোটা টাকা দেবে, আর তার সাথে আলাদা আলাদা ফ্ল্যাট দেবে। দেখ, আমরা সবাই রাজি আছি, শুধু তোর মতামতটা জানতে চাই। এখন তুই রাজি থাকলে এই কাগজে আমরা সাইন টাইন করে দেবো। ওই জন্যই তোকে ডাকা হয়েছে এখানে। না, আমি রাজি নই। আমাদের বাবার তৈরি বাড়ি, সেটা ভেঙে ফ্ল্যাট করতে দিতে আমি পারবো না। দেখো, বাবা অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছে, আমি চাই না এই বাড়িটা ভাঙতে। না। দেখ, তোর চাওয়া পাওয়াতে আমাদের কিচ্ছু যায় আসে না। বাবা যখন রাজি হয়েছে তখন তোর মতামতের আমাদের আর কোনো দরকার নেই। তাও তোকে ডেকেছিলাম কারণ তোকে না জানিয়ে আমি কিছু করতে চাইছিলাম না, তাই। কিন্তু এখন যখন তুই রাজিই হচ্ছিস না, তখন তখন তোর মতামতের আমার আর কোনো দরকার নেই। দেখ শোন, তুই রাজি থাক বা না থাক, এই বাড়ি ফ্ল্যাট হবেই। তাই নাকি মেজদা? তাহলে তো বলতে হয় তুই আইনের কিছুই জানিস না। বাবার সন্তান হিসাবে আমার মতামত ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোদের মতামত। এখন আমি যদি কোর্টে গিয়ে তোদের নামে নালিশ করি, তখন তোদের কি অবস্থা হবে? হ্যাঁ, একটু ভেবে দেখ। আর কি বলছিস? বাবা মা রাজি আছে, তাই তো? ওরে একবার বাবার মুখের দিকে তাকিয়ে দেখ, লোকটা মোটেই রাজি নয়। তাকা একবার। শুধুমাত্র তোদের এই জোরের কারণে বাবা মা কিছু বলতে পারছে না। আমার কথা শুনে সোফায় বসে থাকা লোকটা আমার দিকে তেড়ে এলো। এই যে ছেলে, এটা তুমি মোটেও ভালো কাজ করলে না। হ্যাঁ, এর জন্য না তোমাকে অনেক দাম দিতে হবে। আমাদের কাজে বাধা দেওয়ার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। এই চল সবাই। প্রমোটার লোকটা চলে যেতেই আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। 3-4 দিন সব ঠিকই ছিল, কিন্তু তারপর একদিন রাতের বেলা বেশ কিছু গুন্ডা মতো দেখতে লোক, 4-5 জন হবে, তারা আমায় খুব শাসিয়ে দিয়ে গেল। বাড়ি ভাড়া যিনি দিয়েছিলেন তিনি তো এইসব দেখে খুব ভয় পেয়ে গেলেন। এইসব দেখে তিনি আমাকে বললেন যে বাড়িটা ছেড়ে দিতে। এখন এই পরিস্থিতিতে আমি কি করব, আমার কিছুই মাথায় ঢুকছে না। তার উপরে আমি যখন কালকে হাসপাতালে যাচ্ছিলাম, কিছু লোক কয়েকটা বাইক নিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি প্রথমে ভাবি হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, রীতিমতো আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওরা। তারপর কি হলো? তারপরে তারা আমাকে রীতিমতো শাসানি দিয়ে চলে যায়। আর এরপরে জানেন, একজন গুন্ডা আমার কেবিনে পর্যন্ত এসেছিল, রীতিমতো হুমকি দিয়ে যায়। দেখুন, আমি বেশ চিন্তায় পড়ে গেছি দুর্জয়বাবু, কি করব কিছুই বুঝতে পারছি না। তাই আপনার কাছে ছুটে এসেছি। এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। পুলিশের কাছে যাইনি, কারণ পুলিশের কাছে গেলেই ব্যাপারটা সবাই জেনে যাবে। তারপরে আমি তো সঠিক জানতেও পারছি না যে কারা আমাকে মেরে ফেলতে চাইছে। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন? দেখুন, সন্দেহের তালিকায় তো অনেকেই আছে। যেমন প্রথমে আছে ওই 2 ডাক্তার, যারা আমার কারণে রোগী দেখতে পারছিল না, যাদের ইনকাম হচ্ছিল না। তারপরে আছেন ওই প্রমোটার। আর তারপরে হ্যাঁ, তারপর কি আছে? আপনি আর কাকে সন্দেহ করেন বলুন? আমার 2 দাদা। কি বলছেন আপনি? আপনার 2 দাদা? হ্যাঁ, আমি নিজেও খুব অবাক হয়েছিলাম। কাল যখন 2 জায়গায় হুমকি পেয়ে আমি দাদার সাথে কথা বলতে গিয়েছিলাম ওদের দোকানে। দেখুন, ব্যাপারটা হলো আমার 2 দাদার একই জায়গায় দোকান। একজনের সিমেন্টের দোকান আছে, আরেকজনের রঙের দোকান, পাশাপাশি দোকান। আমি ওখানে যখন পৌঁছালাম, তখন আমি যা শুনতে পেলাম কি বলবো আপনাকে। হাসপাতালে যে লোকটা আমাকে হুমকি দিতে গিয়েছিল, তাকে আর কেউ না, আমার দাদারা পাঠিয়েছিল। ওদের কথাবার্তায় আমি সেটা আজ করি। তারপর আমি ওদের সাথে দেখা আর করিনি, চুপচাপ ভাড়া বাড়িতে ফিরে এসেছিলাম। দেখুন দীনেশবাবু, আমার মনে হয় আপনি এবার একবার থানায় ব্যাপারটা জানিয়ে দিন। এইভাবে গায়ের জোরে তো কোনো মানুষকে দুর্বল করা যায় না, যতই ক্ষমতাবান মানুষ হোক। এইভাবে কখনো কাউকে হুমকি দেওয়া সম্ভব না, তার উপর রীতিমতো মেরে ফেলার হুমকি। আমি বলি কি দীনেশবাবু, আপনি একবার থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করুন, তারপরে কি করা যায় আমি দেখছি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাই করছি। বাড়ি ফেরার পথে আমি একবার থানা থেকে ঘুরে যাব। তাহলে আজকে উঠি, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি একবার আপনার ফোন নাম্বার, আপনার বাড়ির ঠিকানা আর সাথে এখন যেখানে আছেন তার ঠিকানাটা আমাকে দিয়ে যান। আমি নিজের মতো করে সবটাই একটু খতিয়ে দেখব। না না, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমার এই কার্ডটা রাখুন,
এতে আমার ফোন নাম্বার আছে, কোনো দরকার পড়লে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন। এরপর দীনেশবাবু মুখটা ভার করে বেরিয়ে গেলেন। আমার মোটেও ভালো লাগলো না, কিন্তু কিছুই করার নেই। আমি দুর্জয়কে বললাম, দুর্জয়, কি করবে ভাবছো বলো তো? কি আর করবো? আরে আগে পুলিশকে তো জানানো দরকার। এভাবে যখন তখন রাস্তাঘাটে হুমকি দিচ্ছে মেরে ফেলার। দীনেশবাবু তো গেল থানায়, দেখি পুলিশ কি করে, তারপরে আমিও দেখছি কি করা যায়। এখন তুমি এত ভেবো না, যেতে হবে তো দোকানে নাকি? এরপর আমরা তৈরি হয়ে দোকানে চলে গেলাম। সারাদিন দোকানের নানা কাজের মধ্যেও আমি দীনেশবাবুর কথাগুলো ভুলতে পারছিলাম না। বেশ কয়েকবার লক্ষ্য করলাম দুর্জয়ও আনমনা হয়ে কিছু ভাবছিল। আমার বুঝতে বাকি রইল না যে দুর্জয় দীনেশবাবুর কথাই ভাবছে। দোকানের কাজ তাড়াতাড়ি মিটিয়ে আমরা রাতের বেলায় বাড়ি ফিরে এসে খাবার দাবার খেয়ে দুর্জয়ের ঘরে গিয়ে বসলাম। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। দুর্জয় ফোন ধরতেই আমি বুঝতে পারলাম দীনেশবাবু ফোন করেছেন। ফোনের ওপারে দীনেশবাবু কি বললেন সেটা বুঝতে পারলাম না, তবে ফোনটা রাখতেই জিজ্ঞাসা করলাম, কি বলল দীনেশবাবু? বললেন আজ উনি এখান থেকে যাওয়ার সময় থানায় একটা কমপ্লেন করে দিয়ে গেছেন। থানা থেকে দীনেশবাবুকে ফোন করে জানিয়েছে যে এবার থেকে আর কেউ দীনেশবাবুকে হুমকি দেবে না। বাহ, তাহলে তো ভালো। দীনেশবাবুর কথা শুনেও আমি লক্ষ্য করলাম দুর্জয়ের মুখে কোনো আনন্দের ছাপ নেই। মুখটা ভার করে গভীরভাবে যেন কিছু চিন্তা করছে। কি ভাবছো বলো তো তুমি? কি হয়েছে? আচ্ছা নীলদা, আমি কি ঠিক করলাম? দীনেশবাবু থানায় গেল, আমি বললাম, মনটা ঠিক লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। এত সহজে ওনারা সবাই মেনে নিলেন, এটা কেমন যেন হিসেবের বাইরে, খটকা লাগছে। এবার সত্যি সত্যি দীনেশবাবুর কোনো ক্ষতি করবে না তো? দেখো, এতটা চিন্তা করতে হবে না। পুলিশ যখন ব্যাপারটা দেখছে তখন আমার মনে হয় না দীনেশবাবুর কেউ ক্ষতি করতে পারবে বলে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও, খাওয়া দাওয়া করেছো, ঘুমিয়ে পড়ো, নাহলে আবার শরীর খারাপ করবে। সারাদিন কাজকর্ম গেছে। আর আমিও গেলাম তাহলে, শুই একটু। হ্যাঁ। কথাগুলো বলে আমি নিজের ঘরে চলে গেলাম। এরপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ অনেকটা রাত। হঠাৎ দুর্জয়ের চিৎকার কানে এলো। ধর্মড়িয়ে উঠে ঘর থেকে ছুটে গেলাম দুর্জয়ের ঘরে। দেখলাম দুর্জয়ের ঘরটা অন্ধকার। অন্ধকারের মধ্যে দুর্জয় চিৎকার করছে। হ্যাঁ, কি বলছেন? কি করে? তাড়াতাড়ি লাইটটা অন করতেই দেখতে পেলাম দুর্জয় কানে ফোন দিয়ে চিৎকার করে কথা বলছে, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারলাম না। ব্যাপারটা বোঝার জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। দুর্জয় ফোনটা রেখেই বিছানা থেকে নেমে আমায় বলল, এই নীলা, চলো চলো, বেরোতে হবে। আরে অনেক বড় বিপদ ঘটে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, চলো। ওর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। দুর্জয় আবার বলল, আরে দীনেশবাবুকে কেউ তুলে নিয়ে গেছে, এখন যেতে হবে, চলো বেরোই। সে কি? কখন হলো? কিভাবে? আর তোমাকে ফোন করলো কে? আরে বাবা, বাড়ির মালিক ফোন করেছিল, বাকিটা পরে বলবো। তুমি এখন যাবে কি না বলো, আমার হাতে বেশি সময় নেই। কিন্তু পুলিশে জানানো হয়েছে খবরটা, পুলিশও এসে যাবে। তাড়াতাড়ি বেরোতে হবে, এখন অনেকটা রাত হয়ে গেছে। রাতে কোনো ট্যাক্সি, ক্যাব কিচ্ছু পাবো না, না পেলে হেঁটেই যাব। চলো চলো, তাড়াতাড়ি চলো। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। কেন হলো, কিভাবে হলো? মনের মধ্যে হাজারো প্রশ্ন উঁকে দিচ্ছে। ভাবতে ভাবতেই মোড়ের রাস্তায় এসে যখন দাঁড়িয়েছি, একটা অটো দেখতে পেলাম। দুর্জয়ের আমি অটোতে চেপে বসলাম। ভাগ্য ভালো ছিল, তাই আমরা এত রাতেও অটোটা পেয়ে গেলাম হঠাৎ করেই। না হলে হয়তো হেঁটেই যেতে হতো দীনেশবাবুর ভাড়া করা বাড়িতে। মিনিট কুড়ির মধ্যেই দীনেশবাবুর সেই ভাড়ার ঘরের কাছে এসে হাজির হলাম। পৌঁছতেই দেখলাম পুলিশ এসে গেছে। আশুতোষবাবুকে দেখে দুর্জয় খুব খুশি হলো। সামনে এগিয়ে আসতেই দুর্জয়কে দেখে আশুতোষবাবু বললেন, আরে দুর্জয় বাবু যে, আপনি এখানে? হ্যাঁ, আসলে দীনেশবাবু আজই আমার কাছে এসেছিলেন একটা অন্য ব্যাপারে, আর আজকে রাতেই ওনাকে কেউ তুলে নিয়ে গেছে। ব্যাপারটা কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, দীনেশবাবু কি থানায় গিয়েছিলেন আজকে? হ্যাঁ, গিয়েছিলেন তো। উনি একটা কমপ্লেন করেছিলেন, আর তার ভিত্তিতেই যাদের ওপর কমপ্লেন করেছিলেন তাদেরকে আমি থানায় ডেকেছিলাম। তারপর তো আমি সব কিছু মিটমাট করেই দিয়েছিলাম। তাহলে এখন আবার কে দীনেশবাবুকে তুলে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো ভাবার বিষয় আশুতোষবাবু। আচ্ছা, কি জানতে পারলেন? তেমন কিছুই না। বাড়িটির মালিক বাড়িতে ছিলেন। তিনি বললেন যে আধা ঘন্টা আগে কিছু ছেলে এসে দীনেশবাবুকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায়।
দীনেশবাবু অনেক চিৎকার চেঁচামেচি করেছিলেন, আর ওনার চিৎকারেই পাড়ার লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসে। তারাও সবাই দেখে যে কারা যেন দীনেশবাবুকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কেউ প্রতিবাদ করেনি। তারপর থেকে দীনেশবাবুর ফোন সুইচড অফ। আচ্ছা আচ্ছা, চলুন একবার একটু বাড়ির মালিকের সঙ্গে কথা বলি। এরপর দুর্জয় বাড়ির মালিকের কাছে এলো, জিজ্ঞেস করলো, নমস্কার, আমি দুর্জয় সিংহ। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। বলছি, আপনি আমায় ফোন করেছিলেন। আমার নম্বর পেলেন কিভাবে? হ্যাঁ বাবা, আমি ফোন করেছিলাম তোমাকে। এই দীনেশকে ওই গুন্ডাগুলো যখন নিয়ে যাচ্ছিল, তখন এই দীনেশ আমার হাতে কার্ডটা দিয়ে বলেছিল ওই নাম্বারে ফোন করতে, তাই করেছি। দীনেশবাবু আজকে সকালেই আমার কাছে গিয়েছিলেন, তখন সব ঠিকঠাকই ছিল। এবার হঠাৎ করে কি হয়ে গেল, কারা তুলে নিয়ে গেল, আপনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনি তাদের মুখ দেখতে পেয়েছিলেন? দুর্জয়ের কথা শুনে বুঝলাম সেই বাড়ির মালিক। বয়স ওনার অনেকটাই হবে, প্রায় 70-এর কাছাকাছি। মোটা ফ্রেমের চশমা। যৌবনকালে উনি অনেকটা লম্বা ছিলেন হয়তো, ওই জন্যই এখন বয়সের ভারে কিছুটা কুঁজো হয়ে গেছেন। দুর্জয়ের প্রশ্ন শুনে মাথা কিছুটা উপরের দিকে তুলে আধো আধো গলায় বললেন, কি বলবো বাবা, বুড়ো মানুষ, একা থাকি। ছেলেটা ডাক্তার, তাই আমি ভাড়া দিয়েছিলাম। তবে ভাড়া দেওয়ার পর থেকে প্রায় দিন কিছু লোক এসে এই ছেলেটাকে শাসিয়ে দিয়ে যেত। আমি বাবা ওই সব দেখে ছেলেটাকে চলে যেতে বলেছিলাম। এই তারপর ওই ছেলেটা অনেক কাকুতি মিনতি করার জন্য আমি আর কিছু বলিনি। আসলে বয়স হয়েছে তো, এই তার উপরে একা থাকি, এই কখন কি হয়ে যায়। একজন ডাক্তার বাড়িতে থাকলে আমার সুবিধেই, এই সব ভেবেই ওকে আর যেতে বলিনি। কিন্তু দেখো তো বাবা, কী সব হয়ে গেল। ছেলেটাকে ওরা কোথায় নিয়ে গেল কে জানে। ছেলেটার সাথে কি করবে সেই সব ভেবেই আমার তো রক্ত জল হয়ে যাচ্ছে, কি ভয়ও করছে খুব। আচ্ছা, বলছিলাম কি, ছেলেটার বাড়ির লোককে তোমরা একটু জানিয়ে দিও। হ্যাঁ, ও বাড়ির লোক হয়তো খুব চিন্তা করবে। সে কি যুগ এলো রে বাবা, লোকে সাহায্য করতে গেলেও মরতে হচ্ছে। এইসব দেখে আর তো কেউ কারো সাহায্য তো দূরের কথা, এই পাশেই দাঁড়াবে না, কি বলো? আমরা সত্যি দুঃখিত কাকাবাবু। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মলয় সেন। আচ্ছা কাকাবাবু, আপনি দেখেছিলেন দীনেশবাবুকে তারা কোন দিকে নিয়ে গেছে? এই তো এই বাড়ি থেকে বেরিয়ে ওদের গাড়িটা ওই বাদিকে চলে গিয়েছিল, আমি তো সেটাই দেখেছিলাম। তারপর কোন দিকে গেছে সেটা তো জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশুতোষবাবু, এখানে থেকে আর কোনো লাভ নেই, চলুন একটু আগিয়ে গিয়ে দেখি যদি কিছু পাই। এই বলে আমরা দুজনে আশুতোষ বাবুর জিপে করে মলয় বাবুর বলা রাস্তার দিকে এগিয়ে আসতে লাগলাম। রাস্তাটা একটা জায়গায় এসে শেষ হয়ে যায়। সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম না গাড়িটা কোন দিকে যেতে পারে। দুর্জয়ও এইসবই ভাবতে থাকে। রাত বেশ অনেকটা। আশুতোষবাবু বললেন, দুর্জয়বাবু, এভাবে আমরা দীনেশবাবুকে খুঁজে পাবো না। আপনি এক কাজ করুন, এখন আপনি বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিন। আমি ততক্ষণে অন্যদিকে খোঁজ খবর নিয়ে নিই। আমাদের দুজনকে আমাদের বাড়ির সামনে আশুতোষবাবু নামিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে দুর্জয় বলল, আচ্ছা আপনি একটা কাজ করবেন, দীনেশবাবুর ফোনের কল হিস্ট্রিটা একবার আমাকে দেবেন, আর লাস্ট লোকেশানটাও। ওনার বাড়িতে একটু খবরটা দিয়ে দেবেন, আর বাকিটা কি করা যায় আমি দেখছি। বাড়িতে এসে শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত লাগছিল। দুর্জয় যদিও তখন গভীর চিন্তায় বিভোর, ওকে আর আমি ডিস্টার্ব করিনি। পরের দিন সকালবেলায় আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে দুর্জয়ের ঘরে যেতেই দেখলাম দুর্জয় তখন ঘুমোচ্ছে। বুঝতে পারলাম কাল রাতে হয়তো অনেকটা সময় জেগেছিল। বেলা অনেকটা হয়েছে, তাই আমি দুর্জয়কে ডেকে দিলাম। এই দুর্জয়, দুর্জয় ওঠো, এই দুর্জয় ওঠো, বেলা হলো। কটা বাজে নীলদা? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি উঠে পড়ছি। তুমি যাও না, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুর্জয় বসার ঘরে এলে আমি গরম চা নিয়ে বসার ঘরে গেলাম। দুর্জয়ের দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিতেই দুর্জয় চুমুক দিয়ে চাটা খেলো। ওকে দেখে বুঝতে পারলাম যে গভীর কোনো চিন্তায় এখনও ডুবে আছে।
কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দুর্জয়ের ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন আশুতোষবাবু। ফোনের ওপাশে আশুতোষবাবু দুর্জয়কে কি বললেন সেটা শুনতে পেলাম না, তবে ফোনটা রেখেই দুর্জয় আমার দিকে তাকিয়ে বলল, নীলদা, তাড়াতাড়ি তৈরি হয় না, একটু বেরোতে হবে। কেন, কি হয়েছে? আরে তেমন কিছুই না, ওই দীনেশবাবুর বাড়িতে একবার যাব। কেন? আরে বলবো, রাস্তায় যেতে যেতে সবটা বলছি তোমাকে, তুমি তাড়াতাড়ি তৈরি হয় না, বেরোবো তো নাকি? বড্ড দেরি করছো দুদিন ধরে। এরপর দুর্জয় আর আমি বেরিয়ে পড়লাম। দীনেশবাবুর কাছ থেকে দীনেশবাবুর বাড়ির ঠিকানা দুর্জয় আগেই নিয়েছিল, সেই মতো একটা ট্যাক্সি ডেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে দুর্জয় আমাকে বলল, দীনেশবাবুর লাস্ট লোকেশন কাল রাতে ওনার ভাড়া বাড়িতেই ছিল, আর তারপর থেকেই ফোনটা সুইচড অফ। ওনার ফোনে শেষ ফোনটা এসছে ওনার মেজদার থেকে। বুঝতে পারলাম যে দুর্জয় এখন কেন দীনেশবাবুর বাড়িতে যাচ্ছে। দীনেশবাবু কিডন্যাপ হয়েছে, আর কিডন্যাপ হওয়ার আগে শেষবার দীনেশবাবু ওনার মেজদার সাথেই কথা বলেছিলেন। তাই তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে কিছু তথ্য জানার জন্যই আমরা এখন দীনেশবাবুর বাড়িতে যাচ্ছি। আধ ঘন্টার মধ্যেই বাড়ির সামনে এসে হাজির হলাম। দরজায় কলিং বেলটা টিপতেই এক ভদ্রমহিলা এসে খুলে দিলেন দরজাটা। বুঝতে পারলাম উনি কোনো বাড়ির কাজের লোক নন, তিনি বাড়ির বৌমা। তবে দীনেশবাবুর কাছে শুনেছিলাম যে ওনারা 3 ভাই, দীনেশবাবু ছোট, আর বড়দা আর মেজদা বিয়ে করেছেন। তাই তিনি যখন দরজা খুললেন উনি যে এই বাড়ির বৌমা সেটা নিয়ে কোনো সন্দেহ রইল না আমার। এবার বড় না মেজো সেটা জানি না। দুর্জয় আমাদের পরিচয় দিতেই উনি আমাদের ভেতরের ঘরে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন। তারপর তিনি ঘরের ভেতরে চলে গেলেন। আমরা বাড়ির চারিদিকে তাকিয়ে আন্দাজ করতে পারলাম যে পরিবেশটা বেশ থমথমে। দীনেশবাবু যে কিডন্যাপ হয়েছে সেটা বাড়ির সবাই এতক্ষণে জেনেই গেছে নিশ্চয়। সবাই খুব চুপচাপ। কিছুক্ষণ অপেক্ষা করার পরে একজন ভদ্রলোক এসে আমাদের সামনে দাঁড়ালেন। দুর্জয় বলল, নমস্কার, আমার নাম দুর্জয় সিংহ, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আর উনি হলেন নীল ভৌমিক, আমার দাদার মতো আমার অ্যাসিস্ট্যান্টও বটে। নমস্কার, আমার নাম ভবেশ ঘোষ, আমি এই বাড়ির বড় ছেলে। আচ্ছা, বাড়িতে আপনার বাবা মা আছেন? যদি থাকেন তাহলে একটু প্লিজ ডেকে দিন না, আমরা একটু কথা বলতে চাই। আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু দীনেশবাবুর বাবা মায়ের সঙ্গে কথা বলাটা আমার বিশেষ জরুরি। প্লিজ একটু ডেকে দিন। দীনেশবাবুকে যে কাল রাতে কতগুলো লোক তুলে নিয়ে গেছে সে খবরটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে, দীনেশকে কাল রাত্রে কারা যেন তুলে নিয়ে গেছে সেই খবর আমাদের কাছে আছে। তাহলে বুঝতেই পারছেন আপনার বাবা মার সাথে কথা বলাটা আমার কতটা জরুরি। তাই প্লিজ ওনাদের একটু ডেকে দিন। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন বাবা মায়ের শরীর একেবারে খারাপ, তারা কথা বলার মতন পরিস্থিতিতে নেই। হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আর ভালো কথা, আপনি একটু আপনার ভাইকেও ডেকে দেবেন। হ্যাঁ, দেশের সাথে আবার কি কথা? আচ্ছা, একটু ডেকে দিন না, তখনই না হয় বলবো। কিন্তু দীপেশ তো বাড়িতে নেই। বাড়ি নেই? বাইরে থাকলে একটু ফোন করে বাড়িতে আসতে বলুন, খুব জরুরি কথা আছে। না না, আসলে দেখুন, ব্যাপারটার গুরুত্বটা আপনি দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। একজন জোয়ান ছেলে, তাও আবার একজন ডাক্তার, আপনার সর্বোপরি আপনাদের ভাই, তাকে কেউ তুলে নিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা প্লিজ একটু কোঅপারেট করলে আমার সুবিধা হয়। আপনি আপনার মেজদাকে একটু খবর দিন। দেখুন, আমি সব বুঝতে পারছি, দীনেশের সাথে আমাদের যাই ঝামেলা থাকুক সেটা এত বড় না যে তার এমন বিপদের কথা শুনে আমরা হাত গুটিয়ে বসে থাকব। কিন্তু আমি বলতে চাইছি যে কাল রাত থেকে দীপেশকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না দীপেশ কোথায় গেছে, সেটাও আমরা জানি না। দীপেশ তো এমন করে না। কি? এটা আবার কখন হলো? পুলিশে জানিয়েছেন? না, এখনো জানাইনি। দীপেশ এমনটা করে না, যদিও তাও পুলিশকে এখনো জানানো হয়নি। আমরা ভেবেছিলাম সকাল হলে হয়তো দীপেশ চলে আসবে, কিন্তু সারা রাত পেরিয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। সেদিক দিয়ে আমরা বাড়ির সবাই খুব চিন্তিত আছি। আর দীনেশের কথা বলছেন, এটা তো হওয়ারই ছিল। ও যা শুরু করেছিল ওকে বারবার বুঝিয়েও কোনো লাভ হয়নি। তাই দীনেশের থেকেও আমরা দীপেশের ব্যাপারে খুবই চিন্তিত। ওর বউ বাচ্চাও খুব চিন্তা করছে। জানি না এসব কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। আমাদের কথা বলার মাঝখানেই দেখলাম একজন ভদ্রমহিলা এসে বসার ঘরে হাজির হলেন। আমাদের দিকে না তাকিয়ে চোখে জল নিয়ে এক নাগাড়ে বলতে লাগলেন, দাদা, আপনি আপনার ভাইয়ের কোনো খোঁজ পেলেন? কেউ কি বলতে পারলো ও বাড়ি আসেনি কেন?
আমার মনটা যে খুবই কুগাইছে দাদা। আপনি কিছু একটা করুন দাদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। এক নাগাড়ি কথাগুলো বলে উনি আমাদের দিকে তাকালেন এবার। দাদা, ওনারা কারা? আপনার ভাইয়ের ব্যাপারে কিছু জানতে পারলেন? ওনারা কি ওর ব্যাপারে কথা বলতে এসেছেন? দুর্জয় আর আমি কি বলবো সেটাই বুঝতে পারলাম না। আর তখনই ভবেশবাবু বলে উঠলেন, না, ওনারা দীপেশের ব্যাপারে কিছু বলতে আসেন, ওনারা দীনেশের ব্যাপারে কথা বলতে এসেছে। কাল থেকে তো দীনেশকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনারা দীনেশের ব্যাপারে কথা বলতে এসেছে। ওনারা তো জানতেনই না যে দীপেশ বাড়ি ফেরেনি, আমার কাছে এসে খবরটা পেলেন। দাদা, এসব কি হচ্ছে বলুন তো? কেন এসব হচ্ছে? আমরা তো ভালো ছিলাম। আপনি আপনার ভাইকে খুঁজে বের করুন, আমি আর কিছু চাই না দাদা। তারপর আমরা এখান থেকে চলে যাব আমার বাপের বাড়ি, আর এখানে আসবো না। এখানে এমনিতেই অনেক ঝামেলা, এই ঝামেলার মধ্যে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘরে থাকতে পারবো না। আপনি কিছু একটা করুন দাদা। বিপাশা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, তুমি চিন্তা করো না, দীপেশ ঠিক চলে আসবে। হয়তো হয়তো কোনো কাজে আটকে পড়েছে, তাই হয়তো দেরি হচ্ছে। আর ফোনে চার্জ নেই মনে হয়, তাই বন্ধ হয়ে গেছে। কিন্তু দাদা, মানলাম যে চার্জের জন্য ফোন বন্ধ হয়ে গেছে, কিন্তু ও তো কোনো ছোট বাচ্চা নয়। আপনার ভাই খুব ভালো করেই জানে যে বাড়িতে না ফিরলে সবাই খুব চিন্তা করবে। তখন তো বাড়িতে একটা ফোন হলেও করতে পারে, ও তো আর বাড়ির নাম্বারটা ভুলে যায়নি। ফোনটা বন্ধ হতে পারে, কিন্তু বাড়িতে এতগুলো ফোন আছে, একজনকেও তো ফোন করে বলতে পারতো। দাদা, আমার ঠিক লাগছে না। আপনি আপনি পারলে পুলিশকে একটা খবর দিন। আমি আমি আর কিছু ভাবতে পারছি না। আচ্ছা ঠিক আছে বিপাশা, তুমি যখন বলছো আমি তখন পুলিশকে ব্যাপারটা জানাচ্ছি। চিন্তা করো না, তোমাকে এইভাবে দেখে রিমিও খুব ভয় পাচ্ছে। সারাদিন ছেলে মেয়েটা কিচ্ছু খায়নি, শুধু কান্নাকাটি করছে। যাও, ওদেরকে গিয়ে কিছু খাবার খাইয়ে দাও, আর নিজেও একটু শান্ত হও। আমি দেখছি কি করা যায়। এই বলে বিপাশা ঘরের ভেতরে চলে গেল। ভবেশবাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, বাড়ির অবস্থা এখন খুবই খারাপ। বাবা মার সাথে কিভাবে কথা বলবেন আমি জানি না, তবে ওনারাও খুব চিন্তা করছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু ওনাদের সঙ্গে কথা বলাটা আমার দরকার। আপনি দয়া করে প্লিজ ওদের একটু খবর দিন। আচ্ছা বেশ, তাহলে চলুন বাবা মার ঘরে যাওয়া যাক। এই বলে আমাদের ভবেশবাবু ওনার বাবা মার ঘরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলাম দুজন মানুষ বিছানায় বসে আছেন। দুই ছেলের নিখোঁজ হওয়ার পর যে দুটো মানুষকে একেবারে ভেঙে দিয়েছে সেটা ওনাদের দেখেই বোঝা যায়। ঘরে ঢুকেই ভবেশবাবু আমাদের দেখিয়ে বলে উঠলেন, বাবা মা, এনারা তোমাদের সাথে কথা বলতে এসছেন, তোমরা কি কথা বলতে পারবে? ভবেশবাবুর কথা শুনে ওনার বাবা আমাদের দিকে তাকিয়ে বললেন, ওনারা কারা বড় খোকা? ওনারা ডিটেকটিভ বাবা, দীনেশের ব্যাপারে কথা বলতে এসছেন। কাল রাতে দীনেশকে কারা যেন তুলে নিয়ে গেছে, সেই ব্যাপারে কথা বলতে এসছেন। আর দুর্জয় বাবু, উনি হলেন আমাদের বাবা শ্যামাপ্রসাদ ঘোষ, আর উনি হলেন আমাদের মা কুসুম ঘোষ। হ্যাঁ, আমি আর কি বলবো, আমি তো কিছুই জানি না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই বুড়ো বয়সে এসে আমাদের আর কি কি দেখতে হবে কে জানে। শ্যামাপ্রসাদ বাবুর মনের অবস্থা আমরা বুঝতে পারলাম, তাও কথা তো বলতেই হবে। দুর্জয় বলল, মেসোমশাই, আমি আপনাদের থেকে বয়সে অনেকটাই ছোট, আপনি আমার মেসোর মতো, তাই মেসোমশাই বলছি, কিছু মনে করবেন না। না না না, কিছু মনে করিনি বাবা, তুমি বলো তো, তুমি কি জানতে চাও বলো। আচ্ছা, দীনেশবাবু যে কদিন ধরে থ্রেট পাচ্ছে সেটা আপনি জানতেন? হ্যাঁ বাবা, জানতাম, কতবার বারণ করেছি কিন্তু শুনলো না। আচ্ছা, তাদের মধ্যে কেউ তাকে তুলে নিয়ে যেতে পারে এমনটা আপনি মনে করেন? হ্যাঁ বাবা, আমার মনে হয় ওদের মধ্যে কেউ দীনেশকে তুলে নিয়ে গেছে। তুমি তুমি একটু খোঁজ নাও তো বাবা, জানি না ছেলেটাকে ওরা নিয়ে গিয়ে কি করেছে, কেমন আছে। তো তুমি একটু খোঁজ নাও, দীনেশকে তুমি ফিরিয়ে দাও আমাদের কাছে, আর কিছু চাই না। তার উপর কাল রাত থেকে দীপেশও বাড়ি ফেরেনি, ও আবার কোথায় আছে কে জানে। বাবা, আমি ভাবছি একবার পুলিশকে জানানো দরকার। কার ব্যাপারে? দীপেশের ব্যাপারে। কেন, দীপেশকেও কি কেউ তুলে নিয়ে গেছে? না বাবা, আমি তেমনটা বলছি না, তবে দীপেশ তো এমনটা কোনোদিন করেনি। বিপাশা পুলিশকে জানাতে বলল, তাই ভাবছি পুলিশকে দীপেশের ব্যাপারে জানাবো।
হ্যাঁ, দেখো যেটা ভালো মনে হয় করো, আমি আর কি বলবো বাবা। ভবেশবাবু আর শ্যামাপদ বাবুর কথা শুনে ভবেশবাবুর মা কুসুম দেবী কাঁদতে কাঁদতেই বললেন, বড় খোকা, এইসব কি হচ্ছে বলতো? মেজ খোকা ছোট খোকা গেল কোথায়? এবারে আমরা এমনি দিয়ে দেব, কোনো টাকা পয়সা লাগবে না। তারপর চল আমরা সবাই মিলে অন্য কোথাও চলে যাই। ভদ্রমহিলার কথা শুনে বুঝতে পারলাম ওনারা খুবই ভেঙে পড়েছেন, আর এটা হওয়াটাই স্বাভাবিক। দুটো জোয়ান ছেলে এভাবে নিখোঁজ হওয়া, তাদের মনের অবস্থা কি হতে পারে সেটা বুঝতে পারছি। দুর্জয় বলল, মাসিমা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এ কথাটা আমি এখানে বলতে চাইছিলাম না, কিন্তু আমি বাধ্য। দীপেশবাবু আর দীনেশবাবু দুজনকেই খুঁজে পাওয়াটা আমার ভীষণ দরকার, তাই আপনাদের সঙ্গে কথাটাও আমায় বলতে হবে। এটা আমার কাজ, আমি কিছু করতে পারি না। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব এবং যদি সম্ভবপর হয় সেগুলোর দয়া করে একটু ঠিকঠাক উত্তর দেবেন। হ্যাঁ বাবা, বলো কি জানতে চাও? দেখুন মাসিমা, দীনেশবাবুকে কাল সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি কাল সকালবেলা আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি জানান তাকে যে কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সবই জানান আমাদের। ওনার কালকে ফোনের লাস্ট লোকেশন পাওয়া গেছে ওনার ভাড়া বাড়িতে, এবং শেষ ফোনটা করেছিলেন আপনার মেজ ছেলে দীপেশবাবু। এবার এখানে এসে শুনছি যে দীপেশবাবুও নাকি আজ সকাল থেকে নিখোঁজ। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। অতএব আপনারা যদি একটু কিছু বলেন। দেখুন, আপনি তো মা, আপনি নিশ্চয়ই মা হয়ে চাইবেন না যে আপনার এক ছেলের জন্য আরেক ছেলের ক্ষতি হোক। অতএব যদি আপনি কিছু জানেন দয়া করে আমাদের জানান। দুর্জয়ের কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেখলাম কুসুম দেবী আর শ্যামাপদ বাবুও দুর্জয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। না, আমি মা হয়ে কোনোদিনও চাইবো না যে আমার এক ছেলের জন্য আরেক ছেলে কোনো কষ্ট পাক। ধন্যবাদ মাসিমা, আমি এটাই শুনতে চাইছিলাম। এবার আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করব, আপনি একটু দয়া করে বিবেচনা করে উত্তর দেবেন। দুর্জয়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম। দেখুন মাসিমা, আমার মনে হচ্ছে কাল রাতে দীপেশবাবুই লোক লাগিয়ে দীনেশবাবুকে তুলে নিয়ে গেছেন, এবং দীনেশবাবুর ফোনে শেষ ফোনটা কিন্তু ছিল দীপেশবাবুর, আর সেই জন্যই হয়তো দীপেশবাবু গা ঢাকা দিয়েছেন। মাসিমা, আপনি একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন, তারপর উত্তর দেবেন। আপনার কি মনে হয় আমার এই ধারণা ঠিক হতে পারে? এসব কি বলছেন দুর্জয়বাবু? দীপেশ এমন কাজ করতেই পারে না। ভবেশবাবু, উত্তরটা আমি আপনার কাছে চাইনি, মাসিমার কাছে চেয়েছি, মাসিমাই উত্তর দেবেন। ভবেশবাবু বারবার চিৎকার করতে লাগলেন। ওনার চিৎকারে বাড়ির সবাই শ্যামাপদ বাবুর ঘরে এসে হাজির হলো। সেখানে ভবেশবাবুর স্ত্রী, যিনি প্রথমে দরজা খুলে দিয়েছিলেন আমাদের, তারপর দীপেশবাবুর স্ত্রী, মেয়ে আর ছেলে, ভবেশবাবুর মেয়ে, সবাই সেই ঘরে এসে দাঁড়ালো। সবাই খুব অবাক। এমন সময় কুসুম দেবী বলে উঠলেন, চুপ করো তোমরা, আমি কিছু বলতে চাই। এই যে ডিটেকটিভ বাবা, তুমি জানতে চাইলে না যে দীনেশকে তুলে নিয়ে যাওয়ার পেছনে দীপেশের হাত থাকতে পারে কি না? তাহলে শোনো, হ্যাঁ, দীপেশ এমন কাজ করতে পারে। এসব আপনি কি বলছেন মা? আপনার মেজ ছেলের নামে আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনি জানেন না কাল রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কই, সেদিকে তো আপনার কোনো চিন্তা নেই। যত চিন্তা আপনার ওই ছোট ছেলেকে নিয়ে, তাই না? আমরা তো কেউ নই আপনার। আসুক আসুক দীপেশ, আমি দীপেশকে সব বলবো, আর তারপর আমরা এই বাড়ি থেকেও চলে যাব। তখন আপনি থাকবেন আপনার ওই ছোট ছেলেকে নিয়ে। ছোট ছেলেই যখন আপনার সব, তখন ওর সাথে ওকে নিয়েই থাকুন। আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনারা শান্ত হন প্লিজ। আমরা দীপেশবাবু আর দীনেশবাবু দুজনকেই খোঁজার চেষ্টা করছি। কোনো না কোনো খবর তো নিশ্চয়ই পাওয়া যাবে। আপনাদের এই নাটক না অনেক হয়েছে, এবার আপনারা জানতো। আপনারা এসে এবার একটা উটকো ঝামেলা তৈরি করলেন। এমনিতেই আমরা অনেক চিন্তায় আছি, নতুন করে আমাদের মধ্যে আর চিন্তা দেবেন না তো। এরপর আমরা দীনেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। তবে বাড়ি থেকে বেরোতে বেরোতে শুনতে পেলাম, মা, তুমি এটা কি বললে? দীপেশ দীনেশকে তুলে নিয়ে গেছে? এটা তুমি একেবারেই ঠিক বলনি কিন্তু। দেখ বড় খোকা, আমরা তোদের জন্ম দিয়েছি, তাই তোরা কে কেমন আর কতটুকু কি করতে পারিস সে সম্বন্ধে আমাদের অনেকটাই ধারণা আছে। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি যে তুই আর মেজ খোকা দীনেশের ওপরে খুব রেগে গিয়েছিলি। হয়তো সেই রাগের জন্য দীপে সেই কাজ করেছে। এখন হয়তো কোথাও নিজেকে গা ঢাকা দিয়ে বসে আছে ও। সত্যি করে বলতো বড় খোকা, তুই এ ব্যাপারে কিচ্ছু জানিস না? বড় খোকা, এসব করে কি দরকার বলতো? আমরা এমনিতেই সব কিছু ছেড়ে দেব। তুই যদি কিছু জানিস তাহলে দীপেশকে ফিরে আসতে বল। আমার আর এসব অশান্তি ভালো লাগছে না। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাদের এতটা নীচ মনে করো?
আমরা এই বাড়ি বিক্রি করতে চেয়েছি সেটা ঠিক, কিন্তু তার জন্য দিনেশের কোনো ক্ষতি আমরা চাই না। ভয় দেখিয়েছি, কিন্তু তাই বলে এইভাবে দিনেশকে কিডন্যাপ বা তুলে নিয়ে যাওয়া এইসব কিচ্ছু আমরা করিনি। আর আমার মনে হয় দীপেশও এইসব কিছু করেনি। বাড়ি থেকে বেরোতে বেরোতে ভবেশবাবু আর ওনার মায়ের কথাগুলো কানে এসেছিল। রাস্তায় এসে দাঁড়াতেই আমি লক্ষ্য করলাম দুর্জয়ের মুখটা গম্ভীর। জিজ্ঞেস করলাম, কি ভাবছো বলো তো? এবার কি করবে? আচ্ছা নীলদা, দাঁড়াও, আমি একবার আশুতোষবাবুকে একবার ফোন করব। এরপর দুর্জয় আশুতোষবাবুকে ফোন করে বলে উঠল, হ্যালো, হ্যাঁ আশুতোষবাবু, দীপেশবাবুর খবর আমরা পাইনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওনার কল হিস্ট্রিটা একটুখানি চেক করবেন, আর লোকেশানটাও। হ্যাঁ, আর আমাকে সেটা কাইন্ডলি একটু জানিয়ে দেবেন আজকের মধ্যেই। ফোনটা রেখে দুর্জয় আমাকে বলল, বেশ, চলো নীলদা, এবার দীনেশবাবু সেই ভাড়া বাড়িতে একটু যেতে হবে। দীনেশবাবুর বাড়ি থেকে দীনেশবাবুর ভাড়া বাড়ির দূরত্ব খুব বেশি দূর নয়, হেঁটেই গেলাম, মিনিট 5 হাঁটা পথ। কিছুক্ষণ পর আমরা সদর দরজায় কলিং মেলে চাপ দিতেই ভেতর থেকে আওয়াজ এলো, আসি আসছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মলয়বাবু এসে দরজা খুলে দিলেন। উনি আমাদের দেখে বেশ খানিকটা অবাকই হলেন। চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। দুর্জয় বলল, নমস্কার কাকাবাবু, আমরা কাল এসেছিলাম মনে আছে? হ্যাঁ, আমরা একটু ওনার রুমটা দেখতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে একটু যাই, আর আপনিও প্লিজ আমাদের সঙ্গে একটু চলুন। দুর্জয়ের কথা শুনে মলয়বাবু প্রথমে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। তারপর আমি বললাম, শুনতে পাচ্ছেন মলয়বাবু? কি বলছি আমরা, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ বাবা, এসো এসো, ভেতরে এসো। তারপর মলয়বাবু আমাদের দীনেশবাবুর সেই রুমটায় নিয়ে গেলেন। আমি আর দুর্জয় খুব ভালো করে সেই ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলাম। ঘরে বিশেষ কোনো জিনিস নেই। মাঝখানে একটা খাট, এক কোণে একটা টেবিল আর চেয়ার, টেবিলে কিছু বইপত্র, আর খাটের আরেক পাশে একটা ছোট্ট আলমারি। সম্ভবত সেখানেই দীনেশবাবুর জামা কাপড় রয়েছে। দুর্জয় খুব ভালো করে ঘরটার চারপাশ দেখে নিয়ে আলমারিটা খুলল। আলমারিটা খোলাই ছিল, তাই আর কোনো চাবির প্রয়োজন পড়ল না। জামা কাপড় উল্টে পাল্টে দেখতে শুরু করল। তারপর দীনেশবাবুর টেবিলের উপর পড়ে থাকা কিছু বইপত্র উল্টে পাল্টে দেখতে লাগলো। এমন সময় একটা শব্দ শোনা গেল, সম্ভবত অন্য ঘরে কোনো জিনিস পড়েছে। তারপরেই টুকটাক শব্দটা হতেই লাগলো। শব্দটা শুনতে পেয়ে আমি আর দুর্জয় একটু অবাকই হলাম। বাড়িতে তো আর কেউ থাকে না, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? দুর্জয় বলল, কাকাবাবু, বাড়িতে কেউ এসেছে নাকি? প্রশ্নটা শুনেই মলয়বাবু যেন একটু ঘাবড়ে গেলেন, বললেন, না মানে ওই আর কি। মলয়বাবু কথাগুলো থেমে থেমে বললেন। দুর্জয়ের কি মনে হতেই ঘর থেকে বেরিয়ে চারপাশ ভালো করে দেখতে লাগলো। আমিও দুর্জয়ের পেছনে বেরিয়ে এলাম। সেই শব্দের উৎস সন্ধান করতে দুর্জয় এসে হাজির হলো আরেকটা ঘরে। সেখানে দেখতে পেলাম একজন ব্যক্তিকে। ভদ্রলোক খুবই বৃদ্ধ, অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। আমি আর দুর্জয় ওনাকে দেখে বেশ একটু অবাকই হলাম। মলয়বাবুকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা উনি কে কাকাবাবু, মানে আপনার কোনো আত্মীয়? প্রশ্নটার উত্তরে মলয়বাবু কি বলবেন সেটা হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, আমার বন্ধু, এই কিছুদিনের জন্য ঘুরতে এসেছে, তাই আর কি। তবে সেই বৃদ্ধ লোকটিকে দেখে আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। জানি না দুর্জয়ের কি হলো, তবে দুর্জয় লোকটিকে বেশ পা থেকে মাথা পর্যন্ত খানিকক্ষণ মন দিয়ে দেখল। এরপর আমরা মলয়বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। সারা রাস্তায় দুর্জয় চুপচাপ ছিল, বাড়িতে এসেও কোনো কথা বলেনি তেমন। দুপুরের দিকে খাবার দাবার খেয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম। রাতে বাড়ি ফিরে দেখি দুর্জয় ঘুমিয়ে পড়েছে। আমি ডাক দিলাম, এই দুর্জয়, দুর্জয়, কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? শরীর ঠিক আছে? টায়ার্ড লাগছে, কি ব্যাপার? হ্যাঁ, আরে না 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 না, আসলে কেসটা নিয়ে একটু ভাবছি তো, ঘেঁটে আছি, তাই চোখটা লেগে গেছিলো। বলো বলো, তুমি বলো, তুমি কখন এলে? দোকানে সব ঠিকঠাক তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেসব ঠিক আছে, তুমি ওগুলো নিয়ে চিন্তা করো না, আমি ওদিকটা সামলে নেব। তুমি কেসটা মনোযোগ দিয়ে সমাধান করো, ঠিক আছে? আর বলছি, কোনো আপডেট পেলে কিছু? হ্যাঁ, আশুতোষবাবুকে দীপেশবাবুর ফোনের লোকেশান আর লাস্ট লোকেশান, কলেজটি সবই তো দিতে বলেছিলাম, উনি পাঠিয়েছিলেন। তুমি জানলে অবাক হবে,
যে ফোন কিন্তু অনেক আগে থেকেই সুইচড অফ। হ্যাঁ, লাস্ট কল দীনেশবাবুরই ছিল এবং তারপরে ফোন বন্ধ। আমি বুঝতে পারছি না এই দীপেশবাবু গেলেন কোথায়, একটা ক্লু পাচ্ছি না। আর শালা এই জন্যই মাথাটা ঘেঁটে আছে। ঠিক আছে, একটু বসো, আমি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। আর আদা দিয়ে চাটা খাও, ভাল লাগবে। আরে ওসব লাগবে না, তুমি বসো, আমি ঠিক আছি। আরে জানি তুমি ঠিক আছো, কিন্তু তাও আমি আসছি, করে নিয়ে আসি না? ঠিক আছে, আমি একটু খাবো না হয়। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে গরম চাটা এনে দুর্জয়ের হাতে ধরিয়ে দিলাম। দুর্জয় ধীরে ধীরে চাটা খেলো। এরপর আমি আর কোনো প্রশ্ন না করে রাতের রান্না করার জন্য চলে গেলাম। দুর্জয় নিজের ঘরেই ছিল। সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হতেই আমি আর দুর্জয় গেলাম সেই প্রমোটারের সাথে কথা বলতে, যে প্রমোটারের সাথে দীনেশবাবুর বাবার তৈরি বাড়িটা বিক্রি করার কথা চলছিল। ভবেশবাবুকে ফোন করে সেই প্রমোটারের বাড়ির ঠিকানা দুর্জয় সকালবেলায় নিয়ে নিয়েছে। যদিও ভবেশবাবু দিতে চাইছিলেন না, কিন্তু পুলিশের নাম শুনে দিয়ে দিয়েছেন। এরপর আমরা একটা ক্যাব বুক করে সেই প্রমোটারের বাড়ির সামনে হাজির হলাম। দরজায় দারোয়ান ছিল। দুর্জয় বলল, জগৎ সিং সাহেব আছেন? আপনারা কারা? সাহেবের সাথে কি দরকার আপনাদের? দরকার তো আছেই, তাকেই বলবো। আমরা পুলিশের লোক, একজন নিখোঁজ ব্যক্তি তদন্তের জন্য আমরা এখানে এসেছি। ভেতরে যাব। দাঁড়ান, আমি একটু সাহেবকে ফোন করে দেখি উনি কি বলেন। এরপর সেই দারোয়ান ফোন করল। ওপাশ থেকে কি উত্তর এলো সেটা জানতে পারলাম না, কিন্তু ফোন রাখতেই দারোয়ান বলল, আচ্ছা, আপনারা ভেতরে যান তাহলে, সাহেব ভেতরেই আছেন। এরপর আমরা বাড়ির ভেতরে গেলাম। বাড়ির কাজের লোক আমাদের বসার ঘরে বসতে বলল। দুজনে সোফায় পাশাপাশি বসলাম। চারিদিকটা বেশ গোছানো, দামি দামি জিনিসপত্রে ভরা। দেওয়ালে দামি অয়েল পেন্টিং, নিচে বিদেশি কার্পেট পাতা, দামি ফুলদানি, সবকিছুই যেন একদম পারফেক্ট। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন মাঝারি আকৃতির ভদ্রলোক আমাদের সামনে হাজির হলেন। বললেন, কি ব্যাপার বলুন তো? আমার বাড়িতে পুলিশ কিসের? কি দরকারে? হ্যাঁ, দরকার তো অবশ্যই আছে, নাহলে আপনার কাছে কেন আসবো বলুন? তা কি দরকার সেটা তো বলুন। বলছি। আচ্ছা বলুন তো, দীনেশবাবুকে আপনি কোথায় তুলে নিয়ে গিয়ে রেখেছেন? এখনও সময় আছে, দীনেশবাবুকে ছেড়ে দিন, আর সেটাতেই আপনার ভালো হবে। নাহলে কিন্তু লক আপটা আপনার পরবর্তী বাড়ি হতে চলেছে, জানেন তো? আমি কি করেছি যে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে? আর দীনেশবাবু কোথায় গেছেন সেটা আমি কি করে জানবো? দেখুন জগৎবাবু, আপনি তো দীনেশবাবুকে হুমকি দিয়েছেন। বাড়িটা উনি ছাড়বেন না বলেছিলেন, আর তার জন্য আপনি ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন, তাই তো? আমি কেন ওনাকে হুমকি দিতে যাব? হ্যাঁ, মানছি বাড়িটা আমি কিনতে চেয়েছি, কিন্তু তার মধ্যেও একটা ভুল আছে। আর সেটা হলো, এটা বাড়িটা নয়, আমি জমিটা কিনতে চেয়েছি। এই বাড়িটা তো আমার কোনো কাজেই আসবে না, ওটা তো আমি এমনিই ভেঙে ফেলবো, তারপর সেখানে একটা নতুন ফ্ল্যাট তৈরি করব। তাই এই বাড়িতে কি আছে না নেই তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি জমিটা দেখেছিলাম, শহরের মাঝে, তাও আবার রোডের উপর, প্রায় 1 বিঘা জমির উপর ওনাদের বাড়িটা। আসলে আগেকার দিনের বাড়ি তো, তাই অনেকটা জায়গার উপর বাড়িটা পড়ে রয়েছে। আর পিছনের দিকটা তো ওনারা ব্যবহারই করেন না, শুধু শুধু পড়েই নষ্ট হচ্ছে। তাই এই জায়গাটা দেখে আমি ভেবেছিলাম যে এটা কিনে নেব। আর কাগজপত্র তো প্রায় তৈরি ছিল, শুধু 3 ভাইয়ের সাইন হলেই আমি কাজটা শুরু করে দিতাম। কিন্তু মাঝখান থেকে ওই ছোট ভাইটা বেঁকে বসলো। 2 ভাই তো সাইন করেই দিল, কিন্তু ওই ছোট ভাইটা একদম রাজি হলো না। হ্যাঁ, আর তার জন্যই আপনি ওনাকে সরিয়ে দিলেন। কী সব কথা বলছেন আপনি? আমি একজন প্রমোটার, আমি বাড়ি তৈরি করি, আমি কোনো খুনি নই যে আমি মানুষ মারবো। কিন্তু আপনি তো ওনাকে হুমকি দিয়েছিলেন, দেননি? মোটেও না। আর তাছাড়া আমি কেন হুমকি দিতে যাব? যারা হুমকি দিয়েছিল তারা তো আপনার লোক। আরে হ্যাঁ, হতেই পারে সেটা, কিন্তু আমি তো তাদের হুমকি দিতে বলিনি। তাহলে কে বলেছিল? দেখুন, আমি এইসব কথা আপনাকে বলতে পারবো না, তবে এইটুকু জেনে রাখুন যে আমি ওনাকে হুমকি দেওয়ার জন্য কোনো লোক পাঠাইনি। আপনি যতই অস্বীকার করুন, হুমকি যারা দিয়েছিল তারা আপনার লোক, এবং তাই আপনি সেই কাজ করেছেন। সেটা আপনি অস্বীকার করলে তো চলবে না, পুলিশ আপনার কথা বিশ্বাস করবে না। কিন্তু হ্যাঁ, কারণ পুলিশকে বিশ্বাস করতে হবে। আমি তো বলছি যে আমি দীনেশবাবুকে কোনো রকম হুমকি দিইনি। আচ্ছা, আপনি করেননি, তাহলে আপনার লোকেদের দিয়ে দীনেশবাবুকে কে হুমকি দিচ্ছিল সেটা একটু বলবেন কি? কি মুশকিল, আমি তো বললাম আমি বলতে পারবো না, এই বিষয়ে আমার একদম জানা নেই। মিথ্যে কথা আপনি বলবেন না, আপনি সব জানেন। আপনি যদি মুখ না খোলেন, মুখ কি করে খোলাতে হয় সেটা কিন্তু খুব ভালো করে জানা আছে আমার। আপনি যখন বলবেনই না, তাহলে চলুন, যেখানে গিয়ে আপনি কথা বলবেন সেখানে নিয়ে যাই আপনাকে। আরে আমি বললাম তো যে আমি দীনেশবাবুকে কোনো রকম কোনো হুমকি দিইনি। হ্যাঁ, লোকগুলো আমার, কিন্তু তাদের কাজে লাগিয়েছিল ওই দীনেশবাবুর 2 ভাই। আর আমি তাদের কাছে বাড়িটা কিনবো বলে আগে যাইনি, ওনারা আমার কাছে এসেছিল। আর একদিন তো ভবেশবাবু আর দীপেশবাবু আমার কাছে এলেন, বললেন যে ওনাদের ব্যবসায় নাকি খুব লস হচ্ছে, আর বাজারে নাকি অনেক ধার দেনা রয়েছে,
তাই ওনারা ওনাদের এই বাড়িটা বিক্রি করে দেবে। হ্যাঁ, আর আপনি তাতে রাজি হয়ে গেলেন, তাই তো? মুখের কথা, যে কেউ এসে বলবে যে আমি বাড়িটা বিক্রি করব, আর আমি সঙ্গে সঙ্গে বাড়িটা কিনে নেব। তাহলে তাহলে আবার কি, আমি আগে গেলাম ওনাদের বাড়িটা দেখতে, যদিও বাড়িটা নিয়ে আমার কোনো কাজ নেই। আমি গিয়েছিলাম ওই জমিটা দেখতে, বেশ অনেকটা জায়গা নিয়ে ওনাদের বাড়িটা, তার উপর রাস্তার একেবারেই ধারে, তাই তো রাজি হয়ে গেলাম। কিন্তু সেখানেও তো ওই দুই ভাই শর্ত দিল। শর্ত? কীরকম শর্ত? আর বলবেন না, দুই ভাই বললেন যে ফ্ল্যাটটা তৈরির জন্য যে সিমেন্ট লাগবে সেগুলো নাকি ভবেশবাবুর কাছ থেকে নিতে হবে। ভবেশবাবু তো মানে ওই ভবেশবাবুর সিমেন্টের দোকান আছে, তাই জন্য। আর একদিকে দীপেশবাবু বললেন ফ্ল্যাটগুলো রং করতে হবে, সেই রং নাকি আবার ওনার দোকান থেকে কিনতে হবে। আসলে ওনার তো রঙের দোকান। প্রথমে তো আমি রাজি হচ্ছিলামই না, তার উপর ভাবলাম যে রাস্তার ধারে এতটা জায়গার উপর ফ্ল্যাট হবে, তাহলে ফ্ল্যাটগুলো তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। সেই ভেবেই তো আমি ওনাদের শর্তে রাজি হয়ে গেলাম। সেটার উপর ডিল করে আমি কাজটা ফাইনাল করলাম, কারণ আমার জমিটা বেশ ভালো লেগেছিল। রোডের সাইডে এরকম একটা জমি পেলে আমার খুব লাভও হবে। কিন্তু তাই বলে আমি কাউকে তুলে নিয়ে গিয়ে কিডন্যাপ করতে পারি না, আর আমার একটা রেপুটেশন আছে। প্লিজ এইসব কথাগুলো বলা একটু বন্ধ করুন। আর এই দীপেশবাবু আমার লোকেদের নিয়ে গিয়েছিল নিজের ভাইকে ভয় দেখানোর জন্য। আমি তো আগেই বলে দিয়েছিলাম যে দেখুন, এইসব ভয় দেখানো হুমকি দেওয়ার ব্যাপারে আমি একদম নেই। তখন দীপেশবাবু আমাকে বলেছিল যে সেই সব নিয়ে নাকি আমাকে ভাবতে হবে না। এখন তো দেখছি সব ঝামেলা আমার ঘাড়েই এসে পড়েছে। দেখুন আমি আর পারছি না। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি বরং ওই দীপেশবাবুকে কি জিজ্ঞাসা করুন, দেখবেন ওটাই ভালো হবে। বেশ, তাহলে আপনি ওই লোকগুলোকে ডাকুন, তাদের সাথে একটু কথা বলবো আমি। এরপরে জগৎ সিং কিছুক্ষণ ভেবে ওনার পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে বলল, এই যা ওই শম্ভুকে ডেকে নিয়ে আয় তো। এরপর একজন গুন্ডা মতো লোক এসে আমাদের সামনে দাঁড়ালো। দুর্জয় উঠে গিয়ে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু শম্ভু জানালো যে সে কিচ্ছু করেনি, শুধু দীনেশবাবুকে ভয় দেখিয়েছিল আর কিছুই না, তাও আবার সেটা দীপেশবাবু বলেছিলেন বলেই। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আর কোনো খবর পাইনি আমরা। দুর্জয়ও বেশ চিন্তিত। 2 দিন পর একদিন সকালবেলা আশুতোষবাবুকে দুর্জয় ফোন করল। হ্যাঁ, কি বলছেন আপনি? কোথায়, কখন? আচ্ছা দাঁড়ান, আমি আসছি। দুর্জয়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। ফোন রাখতেই জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে, এইভাবে চিৎকার করছো কেন? নীলদা, একটা লাশ পাওয়া গেছে গঙ্গার ধারে। জায়গাটা নির্জন, ওখানে জেলেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে। পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করেছে। তবে এটা ছাড়াও একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? প্রাথমিকভাবে তদন্ত করে বোঝা গেছে লাশটা দীনেশবাবুর। লাশটার শরীরে যে জামাকাপড় আছে তা দীনেশবাবু জামাকাপড়ের সঙ্গে মিলে যাচ্ছে, এবং আরও কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলো পুলিশের কাছে আছে। বডি আপাতত চিহ্নিত করা যাচ্ছে না, বুঝতেই পারছো এতদিন পরে বডি পৌঁছতে শুরু করেছে। জানি না, গিয়ে একবার দেখি কি হয়। দীনেশবাবুর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর তো দেওয়া হয়েছে, ওনারা আসছেন। একবার হাসপাতালে গিয়ে দেখি, উনি তো বললেন যেতে। চলো চলো, বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। এরপর আমরা হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম দীনেশবাবুর বাবা মা আর ভবেশবাবু এসেছেন। ওনাদের দেখে খারাপ লাগছিল। দীনেশবাবুর মা কান্নাকাটি করছিলেন একপাশে দাঁড়িয়ে। আশুতোষবাবু এসে আমাদের মর্গে নিয়ে গেলেন। বললেন, বডি হয়তো আপনারা চিনতে পারবেন না, তার কারণ 4-5 দিন ধরে জলে পড়ে থাকার জন্য বডির বেশিরভাগই ফুলে গেছে, সারা শরীর সাদা হয়ে গেছে, মুখ একেবারেই থেতলে দিয়েছে, তাই দেখে চিনতে পারবেন না। আমরা শুধু জামা কাপড় দেখে চিহ্নিত করেছি। আর কিছু জিনিস পাওয়া গেছে, এগুলো আপনারা একটু দেখুন, তাহলে আপনারা হয়তো কিছু বলতে পারবেন। এরপর আশুতোষবাবু লাশের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেখালেন, আর তাতেই সেই লাশের অবস্থা দেখে সবারই শরীর খারাপ করল। দীনেশবাবুর বাবা মারও অবস্থা একেবারেই খারাপ। সামনে থেকে ছেলের মৃতদেহ দেখে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। আমি আর দুর্জয় ওনাদের ধরে পাশে বসিয়ে দিলাম। তারপর আশুতোষবাবু লাশের কাছ থেকে পাওয়া কিছু জিনিস, যেমন ওয়ালেট আর হাতঘড়ি, সেগুলো দেখাতেই দীনেশবাবুর মা কান্নায় আরও ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতেই বললেন, কি হয়ে গেল দীনেশের বাবা? এগুলো তো আমার ছোট খোকার, তাহলে কি ছোট খোকার নেই? কথাগুলো বলতে বলতে কুসুম দেবী জ্ঞান হারিয়ে ঢলে পড়লেন দুর্জয়ের গায়ে। দুর্জয় ওনাকে কোলে করে বাইরে নিয়ে এসে একটা বেঞ্চে বসালো। আমি জল নিয়ে এলাম তাড়াতাড়ি। তারপর খুব ভালো করে দুর্জয় ওনার চোখে মুখে জল ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসতে উনি আবার কান্নাকাটি শুরু করলেন। আমি জানি এরকম পরিস্থিতিতে পড়লে কেমন অবস্থা হয়, কারণ আমিও আমার মাকে হারিয়েছিলাম। নিজেদের প্রিয়জনদের হারালে ঠিক কতটা কষ্ট হয় সেটা আমি জানি।
কিন্তু এতে তো আমাদের কিছুই করার নেই। আমি কিছুটা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে ওনাকে বললাম, মাসিমা, আপনাকে শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমরা দীনেশবাবুর খুনিকে ঠিক খুঁজে বার করব, দেখবেন, তাকে উপযুক্ত শাস্তি দেব, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। সমস্ত ফর্মালিটি পূরণ করে এরপর বেরিয়ে এলাম। বডি পোস্টমর্টেম করা হবে, সাথে বডির ডিএনএ পরীক্ষা করা হবে। সব দিক নিশ্চিত হয়ে তারপর বডি ভবেশবাবুর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো শ্যামাপ্রসাদ বাবুর ডিএনএ সংগ্রহ করা হলো। দুদিন পর ডিএনএ রিপোর্ট এলো। শ্যামাপ্রসাদ বাবুর ডিএনএর সাথে মিলে গেছে লাশের ডিএনএ, তাই বডি যে দীনেশবাবুর তাতে কোনো সন্দেহ নেই। এরপর দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। তদন্তের নতুন কিনারা কিছুই হলো না। এমন সময় দুর্জয় কিছু মনে করে আশুতোষবাবুকে ফোন করলো, বলল, আচ্ছা, দীনেশবাবু কিডন্যাপের দিন থেকে কোথায় কোথায় গিয়েছিলেন সেটা ফোনের লোকেশন দেখে একবার ট্রেস করে আমায় জানান, আর সঙ্গে দীপেশবাবুরটাও। আচ্ছা, ঠিক আছে। দুপুরের দিকে আশুতোষবাবু সেই লিস্ট হোয়াটসঅ্যাপ করে দিলেন। সব দেখে দুর্জয় বলল, এটা কি করে সম্ভব? কি হয়েছে বলো তো? হ্যাঁ, যেদিন দীনেশবাবু কিডন্যাপ হন সেদিন দীনেশবাবু আর দীপেশবাবু দুজনেই গঙ্গার পাড়ে দেখা করেন সন্ধ্যের সময়। বেশ অনেকক্ষণ তারা একসঙ্গেই ছিলেন, আর তারপরে ওখান থেকে দীপেশবাবুর ফোন বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? কি বলছো তুমি? আরে হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তাহলে মানে এখন কি করবে? মনের মধ্যে একটা সন্দেহ উঁকি দিচ্ছে বটে। কিসের সন্দেহ? চলো বেরোবো একটু। কোথায়? শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি। এখন? আরে হ্যাঁ, এখনই চলো। তারপর আমরা শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে গেলাম। বাড়ির পরিবেশ একেবারেই মনমোড়া। আমাদের যেতেই বাড়ির সকলে বেরিয়ে এলেন। শ্যামাপ্রসাদ বাবু আমাদের দেখে জিজ্ঞেস করলেন, ও দুর্জয়, তুমি? বলছি, দীপেশের কোনো খবর পেলে? আর ওই দীনেশের খুনি ধরা পড়ল? হ্যাঁ? না শ্যামাপ্রসাদ বাবু, তদন্ত চলছে, কিন্তু এখনো কোনো খবর আমরা পাইনি। এর মধ্যেই দেখলাম দীপেশ বাবুর ছেলে কাঁদতে কাঁদতেই বাইরে বেরিয়ে এসে বলে উঠল, মা বাবা আসেনি এখনো, কোথায় গেছে? দুর্জয় দীপেশ বাবুর ছেলের কাছে এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসে বলল, আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শুভ। বাহ, ভারী মিষ্টি নাম তো। এই তোমার মাথায় এটা কি গো? ও, ঝুল লেগেছে? দাঁড়ো দাঁড়ো, আমি ফেলে দিচ্ছি। কথাগুলো বলেই দুর্জয় বাচ্চা ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিল। বাচ্চাটি হালকা চিৎকার করে উঠল। দুর্জয় ঝুল ফেলতে গিয়ে অসাবধানতায় বাচ্চাটা চুলটা টেনে নিয়েছিল, তাই দুর্জয় শুভকে সরি বলল। সাথে আবার একটা চকলেট শুভর হাতে ধরিয়ে দিল পকেট থেকে বার করে। চকলেট পেয়ে শুভর মুখে হাসি ফুটল। দুর্জয় বলল, দেখো, আমরা যতটা পারি ততটা চেষ্টা করছি, কোনো কিছু হলে নিশ্চয়ই জানাবো তোমাকে। হ্যাঁ। এরপর আমরা সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে আসতেই আমি দুর্জয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি করছিলে বলো তো? হ্যাঁ, আমার কেমন জানি একটু লাগলো। আমার কথা শুনে দুর্জয় যেন একটু না বোঝার ভান করলো, বলল, এখন এখানে আর কোনো প্রশ্ন করবে না, চুপচাপ চলো, যা হচ্ছে দেখে যাও চুপচাপ। আমি আর কোনো প্রশ্ন করলাম না, চুপচাপ দুর্জয়ের সাথে হাঁটতে শুরু করলাম। সামনে একটু এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি ধরে থানায় এসে হাজির হলাম। আমাকে থানার বাইরে দাঁড়াতে বলে নিজে থানার ভেতরে চলে গেল দুর্জয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বেরিয়ে এলো। কি গো, কি হলো? মানে যে কাজে এসেছো সেই কাজ হলো? হ্যাঁ, কাজ হয়েছে তো, চলো বাড়ি যাই। এরপর দেখতে দেখতে দুটো দিন আরও কেটে গেল। দুর্জয় ফোনে কথা বলছে দেখলাম একদিন। ফোন কাটার পর আমাকে বলল, এ নীলদা, চলো বেরোবো। কোথায়? রহস্যের যবনিকা পতন হবে, আর দেরি নয়, চলো। এরপর আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম দীনেশ বাবুর সেই ভাড়া বাড়িতে। সেখানে পৌঁছে আমি অবাক, দেখলাম দীনেশবাবুর বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু ব্যাপারটা কি? শ্যামাপ্রসাদ বাবু বলে উঠলেন, কি হলো বাবা, তুমি বাড়ির সবাইকে এখানে আসতে বললে কেন? তুমি কি দীপেশের খোঁজ পেয়েছো? হ্যাঁ, বলবো শ্যামাপ্রসাদ বাবু, বলবো, একটু ধৈর্য ধরুন আর মনটাকে শক্ত করুন। চলুন আমরা বরঞ্চ দীনেশবাবুর ঘরে গিয়ে বসে কথা বলি। কিভাবে মন শক্ত করব বলতে পারো বাবা? যেখানে এই বড় বুড়ির মরার কথা, সেখানে এখন নিজের সন্তানের মৃতদেহ দেখতে হচ্ছে। এর থেকে বড় অন্যায় আর কি হয় বলো তো? জানি না কি পাপ করেছিলাম, জানি না, যার জন্য এখন এসব আমাদের দেখতে হলো। আর ভালো লাগে না। এখন তাড়াতাড়ি চলে যেতে পারলেই মনে হয় বাঁচবো।
না না মাসিমা, আপনি এরকম কথা বলবেন না। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা যে সবার সামনে আসা দরকার, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আর আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো সত্যি হয়তো আপনারা কেউই মেনে নিতে পারবেন না। কি বলতে চাইছেন? তার মানে কি দীপেশেরও কি কিছু? ভবেশবাবু আর কথা বলতে পারলেন না, তার আগেই ওনার গলা ধরে এলো। দুর্জয় বলল, মনকে শক্ত করুন, চলুন ভেতরে চলুন, সব বলছি কি। দীনেশবাবুর ঘরে সবাই উপস্থিত হলো। সেখানে মলয়বাবুও ছিলেন। দুর্জয় বলল, দেখুন, আমি সবটা একদম প্রথম থেকে বলছি, তাহলে আপনারা সবাই সেটা বুঝতে পারবেন। কিছুদিন আগে দীনেশবাবু আমার কাছে এসেছিলেন একটা অভিযোগ নিয়ে, যে ওনাকে কেউ মেরে ফেলতে চায়, সেই হুমকি ওনাকে বারবার দেওয়া হচ্ছে। সেই তালিকায় উনি অনেকের নামই যোগ করেছিলেন। সেখানে দীনেশবাবু সেই 2 ডাক্তারের নাম বলেছিলেন, প্রমোটারের নাম বলেছিলেন, সাথে আপনাদের 2 ভাইয়ের নামও তিনি বলেছিলেন। আমি ওনাকে থানায় একটা অভিযোগ দায়ের করতে বলি, উনি আমার কথা মতো সেটা করেনও। কিন্তু সেদিন রাতে দীনেশবাবুকে কারা যেন তুলে নিয়ে যায়। আমরা অনেক খোঁজ খবর চালাই, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। তারপর দীনেশবাবুর ফোনের লাস্ট লোকেশনের সঙ্গে কল হিস্ট্রি চেক করি আমরা, আর সেখানে জানতে পারি শেষবারের মতো কথা বলেছেন তিনি তার ভাই দীপেশবাবুর সঙ্গে। সেই মতো আমরা দীপেশবাবুর সঙ্গে কথা বলতে যাই বাড়িতে, কিন্তু গিয়ে দেখলাম রাত থেকে তিনি বাড়িই ফেরেননি। সন্দেহ হলো, মনে হলো হয়তো উনি কাল রাতে দীনেশবাবুকে কিডন্যাপ করে নিজে কোথাও গা ঢাকা দিয়েছেন। সেই মতো আমরা দীপেশবাবুর খোঁজ খবর নেওয়া শুরু করি, কিন্তু সেখানেও আমি বা পুলিশ ডিপার্টমেন্ট ব্যর্থ হই। দীপেশবাবুর কোনো খোঁজই পাওয়া যায় না। ইতিমধ্যে কিছুদিন আগে গঙ্গার ধারে বডিটা পাওয়া গেল। যেখানে বডি পাওয়া গিয়েছিল সেই জায়গাটা এমনিতেই খুব নির্জন। জেলেরা মাছ ধরতে গিয়ে একটা বস্তা দেখতে পায় এবং নাকে একটা তীব্র গন্ধ আসে, তারা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশের ধারণা হয় বডিটা দীনেশবাবুর। সেই মতো বডি চিহ্নিত করার জন্য বাড়ি থেকে লোক ডাকা হয়। বাড়ির লোক দিয়ে বডি দেখে, কিন্তু 4-5 দিন বডি জলে থাকার দরুন বডি ফুলে পচে যায়। শুধু লাশের কাছে ওয়ালেট, হাতঘড়ি এসব দেখে মনে হয় লাশটা দীনেশবাবুর, কারণ চেহারা দেখে চিহ্নিত করার কোনো উপায়ই ছিল না। লাশের মুখ প্রায় থেঁতলে গিয়েছিল, তাই বডির কাছ থেকে পাওয়া জিনিস দিয়েই দীনেশবাবুর বডি চিহ্নিত করা হয়। তারপর ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় শ্যামাপ্রসাদবাবুর ডিএনএ আর লাশের ডিএনএ রিপোর্ট মিলে যায়। তখন আর সত্যি ভাবনার অবকাশ থাকে না যে মৃত ব্যক্তিটি সত্যি দীনেশবাবু। কিন্তু তাই যদি হবে, তাহলে দীপেশবাবু কোথায় গেলেন? এতদিন উনি কোথায় লুকিয়ে আছেন? এমনই একদিন আমরা এই বাড়িতে তদন্তের জন্য আবার ফিরে আসি, কিন্তু সারা বাড়ি খুঁজেও আমাদের হাতে কিছু আসে না। ঠিক তখন খবর পেলাম মলয়বাবুর অনেক বছরের পুরনো বন্ধু ওনার বাড়িতে এসেছেন। ওনার সঙ্গে পরিচয় হলো। উনি কথা বললেন না, কিন্তু ওনাকে দেখে আমার ভীষণ চেনা চেনা লাগে। কিন্তু আমি বুঝতে পারলাম না ওনাকে আমি ঠিক কোথায় দেখেছি। ব্যাপারটা আমি তখন তেমন গুরুত্ব দিইনি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও দীপেশবাবুর খোঁজ যখন কিছুই পাওয়া গেল না, তখন আমি আশুতোষবাবুকে ফোন করে আগের দিনে সেই দীপেশবাবু আর দীনেশবাবুর ফোনের টাওয়ার লোকেশনটা বার করতে বলি। সেদিনকে দীনেশবাবু আর দীপেশবাবু সারাদিন কোথায় কোথায় কতক্ষণ ছিলেন তার লিস্টটা বের করি, আর তাতেই একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দীনেশবাবু যেদিন কিডন্যাপ হয় সেদিন সন্ধেবেলায় গঙ্গার পাড়ে 2 ভাই দেখা করেন। বেশ অনেকক্ষণ সময় তারা একসঙ্গে ছিলেন, ফোনের লোকেশন তাই বলছে। তখন আমার সন্দেহ হলো যে গঙ্গার পাড় থেকে দীনেশবাবু ফিরে এলেন, অথচ দীপেশবাবু ফিরলেন না কেন? আর আপনারা শুনলে অবাক হবেন, ঠিক তখন থেকেই দীপেশবাবুর ফোন সুইচড অফ। আমার মনে এবার নতুন একটা সন্দেহ উকি দিল। সেই মতো আপনাদের বাড়িতে গেলাম। তাই কথার ছলে শুভর মাথার চুল নিয়ে আমি ডিএনএ টেস্টের জন্য পাঠাই। শেষের কথাগুলো শুনে আমি দেখলাম বিপাশা দেবীর পা টলতে লাগলো। আমি ভবেশবাবুর স্ত্রীকে সে কথা বলতেই উনি বিপাশা দেবীকে ধরলেন, ওনাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলেন, আর ভবেশবাবুর স্ত্রী বিপাশা দেবীকে ধরে রইলেন। মুখে কোনো কথা বলতে পারছেন না। দুর্জয় আবার বলল, বিপাশা দেবী নিজেকে সামলান, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তারপরের ঘটনাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাও আমি বলছি। সেই রিপোর্ট মিলে যায়, শুভর ডিএনএ রিপোর্টের সঙ্গে লাশের ডিএনএ মিলে যাচ্ছে। তাই এতক্ষণ আমরা যাকে দীনেশবাবুর বডি মনে করেছিলাম, সেই বডি দীনেশবাবুর ছিলই না, তিনি ছিলেন দীপেশবাবু। কথাটা শুনে আমি তো রীতিমতো অবাক। এটা আবার কখন হলো? দেখলাম বিপাশা দেবী একেবারেই পাথর হয়ে গেছেন। তখন ভবেশবাবু বলে উঠলেন, এসব আপনারা কি বলছেন? হ্যাঁ, তাই যদি হবে দীনেশ কোথায় তাহলে? উনিও আছেন। কোথায়? এই বাড়িতেই। কি বলছেন? কোথায়? আর তখনই বাইরে থেকে শব্দ শোনা গেল। আমরা বাইরে বেরিয়ে এলাম।
দেখলাম মলয় বাবুর সেই বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু বাইরে পুলিশ থাকার জন্য পুলিশ ওনাকে আটকে দিয়েছে। দুর্জয় বলে উঠল, কি ব্যাপার, কোথায় যাবেন? বাইরে? না না, আপনার বাইরে যাওয়া তো চলবে না এখন, কারণ এখান থেকে আপনি একবার পালিয়ে গেলে আপনার টিকিটাও যে আমরা আর খুঁজে পাবো না। তাই এখানে চুপচাপ বসে থাকবেন দীনেশবাবু, বাইরে কিন্তু পুলিশ আছে। দুর্জয়ের কথা শুনে আরেকবার চমকে উঠল সবাই, সঙ্গে আমিও। কি বলছে দুর্জয়? দীনেশবাবু মানে? উনি দীনেশবাবু? তাহলে কি ওই জন্যই ওনাকে আমার এত চেনা চেনা লাগছিল? দীনেশবাবু, ছদ্মবেশ নিয়ে আর কোনো লাভ নেই, কিন্তু আপনি ধরা পড়ে গেছেন। তাই এসব নকল দাড়ি গোপ একটু খুলে দিন না। খুলে তো আপনার অসুবিধা হচ্ছে, আমি খুলে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। এই বলে এক ঝটকায় দুর্জয় সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ থেকে নকল দাড়ি আর গোফ টেনে খুলে ফেলল। সকলে দেখে অবাক হয়ে গেল। দুর্জয় আবার বলল, কি দীনেশবাবু, আপনি এবার সত্যিটা বলবেন না আমি বলবো? দীপেশবাবু কোথায়? দেখুন, মিথ্যে বলে আর কোনো লাভ হবে না, কিন্তু এখন সবার কাছেই সবটা জলের মতো পরিষ্কার। তাই আপনি যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, আর সত্যিটা বলবেন। দীনেশবাবুর মা কুসুম দেবী দীনেশবাবুর সামনে এগিয়ে এসে বলে উঠলেন, হ্যাঁ রে ছোট খোকা, তুই এখানে? তো মেজো খোকা কোথায়? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি জানিস বলে দে না বাবা। তুই এভাবে কেন লুকিয়ে আছিস? আমাদের সাথে দেখা করতে যাসনি কেন? কি হয়েছে বাবা, বল আমাকে। মাসিমা, আপনার মেজো ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ যে ছেলেকে আপনারা ছোট ছেলে ভেবে সৎকার করেছেন সে আপনার মেজো খোকা দীপেশবাবু। অতএব। দুর্জয়ের কথা শুনে দীপেশবাবু স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। ভবেশবাবু স্ত্রী বিপাশাকে আঁকড়ে ধরে রইলেন। দুর্জয় আবার বলল, দীনেশবাবু, কি হয়েছিল আপনি সবটা বলুন না। অনেক তো কিছু করেছেন, বুঝতে পারছেন তো আপনি যে আপনার হাতে আর কিছু নেই। তাই যা করেছেন তাই বলুন, কি কি ঘটেছিল সেদিন? সেদিন আমি আপনার বাড়ি গিয়েছিলাম না, আপনি বললেন যে থানায় কমপ্লেন করতে। আমি তাই করছিলাম। থানায় সবাইকে ডেকে আশুতোষবাবুকে সাবধান করে দেন। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল, জানেন, এতদূর পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু বিকেলের দিকে মেজদা আমাকে ফোন করে গঙ্গার পাড়ে দেখা করতে বলে। আমি দেখা করতে চাইনি, কিন্তু মেজদা জোর করায় আমি গিয়েছিলাম। তবে সেখানে যাওয়ার পরে মেজদা আমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করে, আজে বাজে নানান রকম কথা বলে, এমনকি গালিগালাজও করে। আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। চুপচাপ দাঁড়িয়েছিলাম, আমি সব কিছু শুনছিলাম। কিন্তু একটা সময় দাদা আমাকে ঠেলতে শুরু করলো, আর ঠেলতে ঠেলতে একেবারে গঙ্গার পাড়ে নিয়ে চলে এলো। অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম আমি, কিন্তু তারপরে দেখলাম দাদা আমাকে মেরে ফেলতে চাইছে। দেখুন, আমি নিজেকে বাঁচানোর জন্য তখন দাদাকে একটা জোরে ধাক্কা দিলাম, আর ধাক্কা দিতেই দাদা পড়ে গেল একটা পাথরের ওপরে। খুব জোরে একটা শব্দ হলো। আমি ছুটে গিয়েছিলাম ওখানে দাদার কাছে, কিন্তু দেখলাম দাদার কোনো সারা শব্দ নেই। দাদা কথা বলছে না। ভালো করে চেক করলাম, আর তাতেই বুঝলাম দাদার শ্বাস পড়ছে না, দাদা মারা গেছে। মাথার দিকে লক্ষ্য করে দেখলাম মাথার পেছনে খুব বড় একটা আঘাত খুব জোরে লেগেছে দাদার। সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। সন্ধ্যা নেমে এসেছিল, তাই সেই সময় খুব একটা লোকজন ছিল না। বেশ খানিকক্ষণ পরীক্ষা করার পর আমি বুঝলাম যে দাদা সত্যিই আর বেঁচে নেই। তখন আমি কি করব, আমার মাথায় কিছুই আসছিল না। আমি ভাবলাম ওভাবে যা হয়েছে হোক, ফেলে রেখে চলে আসি। কিন্তু আমার মনে হলো তাহলে তো পুলিশ আমাকে ধরে নেবে। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। মনে মনে ভাবলাম, লাশ চেনা না গেলে পুলিশ আমাকে ধরতে পারবে না। লাশটা কার? তারপরে ভাবলাম, না না, পুলিশকে এটা বিশ্বাস করাতেই হবে যে লাশটা আমার। এটা আমার লাশ, আমার দাদার নয়। তাই আমার ওয়ালেট দাদার পকেটে রেখে দিলাম, আমার হাতের ঘড়িটা দাদার হাতে পরিয়ে দিলাম। তারপর একটা বড় পাথর নিয়ে মেজদার মুখের ওপর ফেলে দিলাম। মুখটা একেবারে থেতলে গেল। আমার এসব করতে একদম ভালো লাগছিল না। তারপরে জলে ফেলে দিলাম লাশটাকে। এরপর আমি বাড়ি ফিরে আসি। মলয়বাবুর আমাকে দেখে ঠিক লাগেনি, তাই উনি আমার কাছে জানতে চাইলেন যে কি হয়েছে। আমি ওনাকে কিচ্ছু বললাম না, শুধু বললাম যে আমার ওপর নাকি আরেকটা অ্যাটাক হয়েছে। উনি বললেন যেন কিছু দিনের জন্য আমি কোথাও একটা চলে যাই। কিন্তু আমি কোথায় যাব? তখন উনি আমাকে বুদ্ধি দিলেন যে কিছু দিনের জন্য আমি যেন গা ঢাকা দিই। সেই মতো আমি প্ল্যান করলাম। ছদ্মবেশে কিছুদিন আমি এইভাবেই গা ঢাকা দিয়ে থাকব।
আর সেই জন্য এই ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে থেকে গেলাম। মলয়বাবু তো খুনের কথাটা জানতেন না। মানছি আপনি যেটা করেছেন সেটা আপনি করতে চাননি, খুন করার উদ্দেশ্য আপনার ছিল না, কিন্তু তাও আপনার হাতে তো খুন হয়েছে, তাই আইনের চোখে আপনি অপরাধী। আর অপরাধের শাস্তি হিসেবে আপনাকে তো আমরা গ্রেফতার করবই। আসলে আপনি তো প্রফেশনাল খুনি নন, তাই এই ভুলগুলো করেছেন। আপনার ফোনের লোকেশনটা আপনাকে ধরিয়ে দিল। দুর্জয়ের কথা শুনে বাড়ির সকলে কান্নায় ভেঙে পড়ল। আশুতোষবাবু দীনেশবাবুকে ধরে নিয়ে জিপে ওঠালেন। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। সত্যি আজকের ঘটনা আমার মনকে খুবই বিদ্ধ করেছিল। দেখলাম দুর্জয়ও চুপচাপ। আমি আর কোনো কথা বাড়ালাম না, বাড়ি ফিরে এলাম দুজনে।